মহিষ আমাদের গৃহপালিত একটি পশু। বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস অনুযায়ী মহিষ অ্যানিমেলিয়া জগতের করডাটা পর্বের প্রাণী। বর্তমানে এটি ইউরোপ, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার কিছু দেশে পাওয়া যায়। এশীয় মহিষরা জলকাদা মাখতে ভালোবাসে। মহিষের গাড়ি গ্রাম থেকে গ্রামে পণ্য পরিবহনে শত শত বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে। মহিষের দুধ এবং মাংস আমাদের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর এই নিকলি উপজেলার খামারিরা বাণিজ্যিকভাবে মহিষের খামার গড়ে তুলতে বেসরকারি প্রতিষ্ঠান পপি থেকে মহিষ পালন প্রকল্পে লোন নিয়ে খামার করে সফল হয়েছেন। দর্শক সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি হুমায়া জাহান ছোয়া। আজ আমরা এই খামারির সফলতার গল্প, বেচা কেনা এবং লাভ লস সম্পর্কে জানবো। আমরা যে বুঝতে পারি এর থেকে গৃহস্থিকে আমি গরু এরপরে বন্ধ বাচ্চা তুলে গেছি আর একটুখানি ওই পরে মতি হইতো না পরে গরুর আগে কামার করবি গরুর কামার থেকে এইবার বৈশের কামার গেল কপি থেকে আবার আমার এই ঘরটা দিল এগুলো কেন চাল বন লাগে মরিচের লাগিয়ে সর্ষার লাগিয়ে বুটের ডাইল আছে না আগে আমরা দেশে বুটের ডাইল করছি বৈশের লাভ মনে বৈশের তো পুরা বসি লাগে না মনে আর কিছুদিন ওরা বন্ধ ছাড়ে দেন তুমি কাবার রাখবে না এই কারণে বৈশের লাভ দেয় শর্তটা বড় ছোট মিলে এমন 20 লাখ টাকা এরপরে গত বছর বেচলাম 6টা বই বেচলাম 8টা মনে হয় 4 লাখ করে বি হইতে বেশি বি হইতে কম বি হইতে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালোই। আমি তো আপনার খামারে বেশ কিছু গরু, মহিষ এবং ঘোড়া দেখতে পাচ্ছি। আপনি এই মহিষ পালন, গরু পালন কবে থেকে শুরু করেছিলেন? 5-6 বছর হলো, 6 বছর হলো। 5-6 বছর ধরে। আপনার এই মহিষ পালনটা কিভাবে মাথায় আসলো? প্রথম বাজিলাম 2টা, এরপরে দিয়ে ফালতে ফালতে এরপরে প্রফিট থেকে আমার 40,000 টাকা দিল। জি। পরে কিনলাম আর একটা। আচ্ছা। এরপরে আস্তে 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 বাড়তে বাড়তে ওরা আবার দিল প্রফিট থেকে 2 লক্ষ টাকা। জি। আবার বইস কিনলাম, এরপরে গত বছর বেচলাম 6টা বই বেচলাম। আচ্ছা। এরপরে আবার কিনলাম এবছর, ওরা আবার দিল 3 লক্ষ টাকা। আচ্ছা। আস্তে আস্তে মানে আবার এই ঘরটা দিল প্রফিট থেকে এই 8টা ঘর ওনারা সহযোগিতা করছে। আচ্ছা, আপনি এই মহিষ যে আনলেন এটা কোথা থেকে এনেছিলেন প্রথমে? বহনবাড়ি। এটা কোথায়? ভৈরব। আচ্ছা, এই মহিষগুলোকে প্রথমে কি বাচ্চা কিনে নিয়ে আসতে হয়? ছোট বাচ্চা নি, বড়টা নি, এবারে বসতে এবার বাচ্চা দেয়। আচ্ছা, বাচ্চা দেয় দিবে আবার গাব। আপনার এখানে টোটাল কয়টা মহিষ আছে? 17টা মহিষ আছে। গরু আছে কয়টা? 4টে। গরু 4টা। আর ঘোড়া? ঘোড়া একটা আছে। এগুলা কি আপনি শখ করে পালন করেছেন? এটি শখ করে পালি। আর কি কি আছে আপনার এখানে? আর কি কি করেন আপনি? ভেড়া আছে। আচ্ছা। এরপরে কবুতর আছে। কবুতর, ভেড়া। ছাগল আছে। ছাগল কয়টা ভেড়া আছে? 4টা ভেড়া। ছাগল কয়টা? ছাগল 4টে। আপনি এই কৃষি কাজ করার আগে কি করতেন? কৃষিকাজ আগে করতাম, আমরা কৃষিকাজই করি। এখনো কৃষিকাজ করেন? আগেও কৃষিকাজ? মানে আপনার জীবনে কাজ শুরু হয়েছে কৃষিকাজ দিয়ে? কৃষিকাজ আমার জীবনে। আচ্ছা। আর এইটা ভালো হই। আচ্ছা, খুব ভালো। কতদূর পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন? না, পড়াশোনা কিছু করছি না। করেননি? এই কৃষিকাজে। আপনাদের পরিবারে কি কেউ আগে এরকম কৃষিকাজ করতেন? করছে, আব্বা করছে। আচ্ছা, আপনার বাবা কি চাষ করতেন? এই জমিতে মই চাষ করছে, ধান চাষ করছে, এই কাজ করছে, আমরা করি। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? কয়জন ছেলে মেয়ে আপনার? আমার আল্লাহর মান 3 ছেলে। ভাইয়া, আপনি তো 6 বছর ধরে মহিষ পালন, গরু পালন করে আসছেন। এর আগে আপনি কি কি কাজ করতেন, কি কি চাষ করেছিলেন? আমরা যে আমি যে বলা বুঝতে পারি এর থেকে গৃহস্থিকে আমি গরু এরপরে বন্ধ বাচ্চা তুলে গেছি, এখান থেকে কাজ শিখছি। এরপরে আর কোন বয়সী আলটাল বাই আগে তো বৈশের আলা আছেন, গরুর আলা আছেন, আমার তো বৈশের আল নাই, টিলার দেবা এলা। এরপরে থেকে আস্তে আস্তে একটু বই হইলাম, পরে বৈশের গাড়ি বন লাগছে, আর একটুখানি ওই পরে মতি হইতো না, পরে গরুর আগে কামার করতি, গরুর কামার থেকে এইবার বৈশের কামারি হলাম। কোনো কিছু কি চাষাবাদ করেছেন? ভুট্টা চাষ, নাইলিয়া চাষ, এরপরে জমিতে ধান চাষ, মরিচ চাষ, এগুলো তো আমরা সবসময় করতে আছি। আর বয়স যখন 8 বছর হয়েছে, টুকটাক আবার কাজ টাজ করে বন্ধ টন্ধ যাই আই, এ সময় ওর তো এরপরে
এই তুরাতুরি লগে করি এরপরে আরেকটু হইলাম পরে আস্তে আস্তে টুকটাক গুরু বাড়ছে মুড়িতে ভালা পরে গুরু বাড়ছে যত্ন করি গুরু বাড়ছে যত্নতে পরে কৃষিকাজ আস্তে 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 করতে করতে আচ্ছা পরে যে বন্ধ না এত নাঙ্গলের হাল বাইতো এই মুড়ি নাঙ্গলের হালও যায় গাড়ি বাইতো বন্ধু গাড়ি বাইতাম আচ্ছা আগে তো মহিষের দাম আছে 6,000 টাকা জুড়ে আনতাম আগে যেগুলো ছুটতে আসলাম অনেক কম দাম ছিল 6,000 টাকা জুড়ে আনতো আচ্ছা আমি যখন এবার এই 15-16 বছর হয়েছে মনি দাদা কে যখন বসতে কাম মরা যখন গাড়ি সামনে উঠতারি এরপর থেকে বৈশের জোড়া হইলো 25,000 টাকা জোড়া অনেক দাম বেড়ে গিয়েছে 25,000 টাকা জোড়া এক দূর বসে দাম 25,000 বড়টা এগুলা বস জি এরপরে থেকে হোস্টেলের গুরু বাড়িতে বাড়ির মেয়ে একটা সেট করলাম বাড়ির সেটাতে দুধে গায়ে ফালি দুধে গায়ে ফালাতে পরে যে আলাদা চারটে বস বলদ আছিল বলদ থাকতো বলদ তো মানে মুনি আছিল দুধে ওই আর টুকটাক বন্ধ যায় ইরি এরা না দেখা যায় আরেকটু সেন হইলাম পর থেকে আর মুনি লাগে না পর থেকে আমি নিজেও ইহরি কাজকর্ম করি ওর মনে লাগবে না তখন আপনি কি চাষ দিয়ে শুরু করেছেন পরে যেমন এই বুড়া এখন তো এই আলবন লাগে জি এই এগুলা কেন আলবন লাগে মরিচের লাগিয়ে সরষের লাগিয়ে এই বুটের ডাইল আছে না আগে আমরা দেশে বুটের ডাইল করতো মাছ খেলাই করতো এখনো আছে না মাছ খেলাটা খুব কম বুটের ডাইল আর করে পাওয়া যায় বাজারে কিন্তু খুবই কম বাড়ি অঞ্চলে করে আমরা এলাকার মাঝে বেশি করতো সরষে রং আমরা লাগাতে উঠতে গেছে কতটুকু জমিতে আপনি আপনার এই মরিচ চাষ করেছিলেন এবছর আমি 15 চাষ করছি আচ্ছা আর ধান কতটুকু জমিতে করেছেন ধান আমি 6.5 নিকেট লাগাইছি ভাই আপনি তো দীর্ঘদিন ধরে এই কৃষি কাজ করছেন আপনার কোনটাতে বেশি কষ্ট হতো চাষাবাদে নাকি খামার করে কোনটার পরিশ্রম কেমন যে এই গরুগুলো আছে এর মধ্যে বসে হানতে হানতে গরু লাগাই লাগবে জি এই গরুটা আছে পরে যে কপি যখন আইছে এখন 2 বছর হইছে কপি আইছে আমার এই সিটটা দিল দেওয়ার পরে যে আমি আবার এই সিটটা করলাম জি ওরার পরে তেমন কৃষিকাজ করতারি শর্ত বৈশা বলতারি দুধে চারটে গুরু বলতারি কপি ঘরটা কি আপনাকে ফ্রি দিয়েছে কপি আমার এই ঘরটা ফ্রি দিয়েছে আচ্ছা 17টা বৈশা আছে 50টা বৈশা মিললো আবার আমরা সেট করলাম আর এইটা বইরে লাম বইরে আবার যেমন একটা ভাগার দেন আমি আপনার কথা শুনে বুঝতেই পারছি আপনি একজন লাভবান খামারি কারণ আপনি প্রথমে বললেন যে 2টা দিয়ে শুরু করেছেন তারপর 17টা এখন আবার 50টা দিয়ে করতে চাচ্ছেন তার মানে কি আপনি সফল হয়েছেন মনে করেন অনেকে তো কি না এই যে স্পিডগুলো বেচবাম আবার হিবার সুরকানে ঢোয়াম আচ্ছা এর মানে আপনি এগুলা করে খুশি আছেন এগুলোতে কইরা আমার অনেক ইয়ে আছে আপনার অনেক সফলতার গল্প শুনবো বেচা কেনা শুনবো লাভ লস সম্পর্কে শুনবো তবে এখন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি দর্শক বিরতির পর ফিরে এলাম আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে এবার আপনাদের জন্য রয়েছে কৃষি প্রশিক্ষণ সেগমেন্ট ভাইয়া আপনি তো দীর্ঘ 6 বছর ধরে এই খামারটা করেছেন আপনি প্রথমে কিভাবে এই খামারটা তৈরি করেছিলেন ঘরটা কেমন ছিল ভাইয়া আপনার যখন 2টা মহিষ ছিল তখন আপনার এই শেডটা কোথায় ছিল আর আপনার যখন আস্তে আস্তে পশু বাড়লো তখন আপনি এই পাকা শেডটা কিভাবে করলেন এই সময় টিনের চালের একসাথে করেছেন এরপরে যখন কপিরা 2 বছর তো 2 বছর প্রথম কয়টা বসে না 4 করে বান্ধ কপির একজন দাদা হয়েছে দাদা আমারই গাইতেছে এগুলাকার পরে আমি আমার ওই পরে কনের একটা ইয়ে যান আর কি আর গর্দি মানে কত কত পরে কইতেছে না আমি হরবাম তো দাদা কো তুমি হর ওর হর না দাদা কইতেছে দাদা আবার 40,000 টাকা লোন দিছে লোনের পরে দে ওর আরেকবার নাম একটা উস এরপর গত বছর আইসে আয় উঠছে উঠে কইতেছে ও এমনি গোটা দিন ও বাঙ্গলা আড্ডা বাঙ্গেলছি গোটা দিন এই গোটা দিন এমনি আসিন ওর আড্ডা বাঙ্গেলছি বাঙ্গের সারণে আমরা কপি থেকে ঘর দেন তোর কপি থেকে গোটা দিছে দেওয়ার পরে দেখতেছি দে আমার তো জায়গাও না তোর এইগুলো আমি বাড়াইছি বুঝবার আছে ওরা ঘর দিয়ে বাড়াইলাম আবার এইগুলো আন হইতেছে না আবার ঘর বাড়াইন লাগবো 17 আছে 4টে গুরু আছে আর কিনতাম না বৈশারও 50টা মিলুক আমি এই শেডের মহিষগুলোকে আপনি সারাদিন কিভাবে পরিচর্যা করেন সকালে কাউন্টা দে মানে সাফসুফ করে বন্ধন দেখলে আবার এবার দুপুর আয়া দয়াতে আবার কাউন্ট লাগে
এই সময় বন ঘাস গুলোতে জায়গা আবার মনে 12টার সময় গোসল টোসল করতে করতে 1টা বাজে জায়গা আবার বন খুলে দিই বন টন গাছ রাত্রে পানি হয় লাইতে 12টা বাজে জায়গা বৃষ্টি পরিষ্কার হয়ে ঘরের জায়গা থেকে গোবর ফালা আছে মোটর দিয়ে আবার ধুয়ে লাই ঘর। আপনার এই মহিষগুলোর কি কি রোগ হয় আপনি এবং এগুলা কিভাবে দমন করেন? বৈশাখ যখন এই অসুখের বাল ধরবো তোর আলো গইলে ভাও টানবো আর ইয়ে হতে বসে কাঁপবো পুরালো গইলো বাচ্চার আলো গইলো এই কুড়াই হয়ে যাবে বাঁচলো বৈশাখ একটা আছে তোর আলো আর একটা আলো এইগুলো বেশি হলে তো আগে ডাক্তার আনি আর ইত্যা বাদ দিলে ডাক্তার কোথাও আনি না ওষুধ পানি ভ্যাকসিন কিরমির খাওয়াই লাগে কিরমির খাওয়াইলে 3 মাস পরে পরে ছোট বয়সে কম খাওয়াই লাগবো বড় বয়সটা অন খাওয়াইলে বয়সটা হয়ে 5টা এদের খাওয়াই লাগবো 3টে এদের খাওয়াই লাগবো 5টা এদের খাওয়াই লাগবো 2টে এটাকে খাওয়াই লাগে অভিজ্ঞতা পশু ডাক্তার আনলে করবো ওডি খাওয়া ক্যালসিয়াম ভিটামিন খাওয়াইলে ডাক্তার জানা লাগে না এগুলো আমি নিজে আনতে রাখি এই 2 বয়সটারে ভিটামিন লাগবো কোনটা কি লাগবো না লাগবো খাওয়াই আমি খাওয়াই তারি নিজে কিনে নিজে খাওয়াই তারি খামার করতে হলে একটা ট্রেনিং লাগে সেটা কি আপনি করেছেন? পপি তো মনে হয় এই 2 বছর আমি 5টা ট্রেনিং হয়ে গেলাম আর শুনলাম তারা এই ট্রেনিং এ আপনাকে কি কি শিখিয়েছেন? কেমবা কি লাগে গুরু বৈশারে দেখাইছে এর আগে থেকে তো মনে হয় আমি এই হপির মাঝে কেন কিছু না আমার হয়েছে আর আগে থেকে তো আমার সবসময় এটা পাতে ঘুরি হই তখন তো মনে হয় এইটা কি আমার কারবার গৃহস্থী কাজ করে এটি কারবার। তার মানে তো বুঝতেই পারছি আপনি একজন অভিজ্ঞ খামারি আপনি এই খামার থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন আপনার সাথে আরো অনেক কথা বলবো গল্প শুনবো তবে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক এ পর্যায়ে নিয়ে নিচ্ছে আরটিভির নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতি। দর্শক বিরতির পর ফিরে এলাম আরটিভি নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠানে। এবার আপনাদের জন্য রয়েছে কৃষি বাজার সেগমেন্ট। ভাই আপনি তো প্রথমে 2টা মহিষ দিয়ে শুরু করেছিলেন ওই মহিষ 2টা কত বছর পরে কত দামে বিক্রি করেছিলেন? 2 বছর পরে পুরো থেকে ফালছি কিনে পাইলে 2 বছর ফালছি পর ধান টান আনতে খাওয়াইলাম এগুলো খাওয়াটা যখন বৃষ্টি বড় হয়েছে পরে 2 বছর পরে বেচলাম 2.5 লক্ষ টাকা বেচতে আবার এই বাচ্চা কিনলাম বাচ্চা কিনা থেকে পরে মনোরণ এই কপি থেকে আবার আমার এই গোটা দিল। আপনি ওই 2টা মহিষ বিক্রি করে কয়টা মহিষ কিনেছিলেন পরে? নতুন বাছুর 6টা কিনছিলাম এই গোটার কপির বিতরণের পরে আবার এবার কিনলাম 4টা এটা পড়তো তখন 17টা বা অনেকগুলো মহিষ হয়েছে এখন আপনার 17টা বড় ছোট মিলে এমন 20 লাখ টাকা তখন। ভাইয়া মহিষ পালন করে কি লাভবান হওয়া যায়? বৈশাল লাভ মনে হয় বৈশাল তো পুরা বসি লাগে না এমন আর কিছুদিন পরে বন্ধ ছাড়ে দেন কোনো কাবারে রাখবো না এই কারণে বৈশাল লাভ অনেক বেশি ছলে বন্ধু সারবাম আঞ্জা বলাইব আল্লাহ কেমন লাগবো গাছ খাইব আর গুরু বলা তো দৈনিক 200 টাকা করছো বৈশাল লাভ বেশি গুরুত্ব লাভ নাই গুরু 1 কেজি ফিট কয়েন লাগে 2 কেজি ভুসি কয়েন লাগে আর 1 কেজি ভুট্টা কয়েন লাগে বৈশাল তো এগুলো লাগে না। ওরা কি খাবে ওই সময়? সাদা পানি যা না খাইব ডানি করে ডানি খাইব বৈশাল লালন বলতে করো বেশি না গুরু করছো বেশি বুস মনোরণ বয়স ব্যাপারে এলে মনোরণ বেচে লাই মনোরণ নে দানা দানা বিক্রি করে ওই কার্ডে ওই বিয়া সাথে কাম লাগা যে কোনো অনুষ্ঠান না করতো বয়ের জন বড় আমার থেকে বিচ্ছে লাই বয়সে করছো নাই গুরু মেয়ে করছো এই 4টে গুরু মেয়ে বুঝি দেওয়া আমি করে লাগবো ফিট দেওয়ান লাগবো ওর বুটা ঘুরে দেওয়ান লাগবো বুঝলে কিস্তা লাগবে না শুধু ঘাস পানি। ভাই আপনার এখানে যে এখন 17টা মহিষ আছে আপনি এই মহিষগুলো কতদিন পরে বিক্রি করবেন? এখান থেকে মনে করুন 8টা ওই বিচ্ছিলাম পুরান বাজার। তাহলে আপনি এবছরে এই 8টা মহিষ কত দামে বিক্রি করতে পারবেন এবং ওখান থেকে কি পরিমাণ লাভ আসবে আপনার? 8টা মনে হয় 1 জোড়া 4 লাখ করে বিয়ে হইতে রে বেশিও বিয়ে হইতে রে কমও বিয়ে হইতে রে এই জন্য এই বড়টা মনে হয় 2 উঠি বিয়েব এই বড়টা 2টা বয়স মানে 4 উঠি বিয়েব এই বয়সটা 200 বিয়েব এবারে এর বুক দেখতে আছে এই কালা 2টা বয়স বিয়ে হবো না মনে হয় 4.5 লাখ বা 5.5 লাখ এরকম বিয়েব। তাহলে বছরে কত খরচ হয় আপনার? কামারে ওই বেচছে 3 লক্ষ টাকা লাভ হয়েছি বয়সটা কত কম বেচছি এবছর বেশি বেচতাম এবছর মনে করুন 8টা বয়স বেচবাম 8টা বয়স বেচছে তাহলে কমান যাবো 16 হইতারা বেশি হইতারে বইজন ভিজে যাইব পরে তো পার্টি পাইতে চলে যাবো। আপনার গল্প শুনে বুঝতেই পারছি যে মহিষে কোনো খরচ নেই কিন্তু গরু পালন করতে গেলে অনেক খরচ করতে হয় এটা আসলে বাস্তব কথা। বয়সের বছরে মানে এই যেগুলা কৃষিকাজে বন করি বন ইগাও আর ভুসি কুড়াই ধানটা খাওয়াই না খরচই নাই খরচ মানে এই দওয়াটা
আর গরমে বন্ধ রেডি করছে। আপনার এই মহিষের খামার থেকে ভবিষ্যৎ প্ল্যানিং কি আপনার? এবছর দি 50টা নিয়ে মিলতেছি, আস্তে আস্তে 200 বন্ধ বানাই বস বাড়াইতে বাড়াইতে লাগাই এমনি আমরা রান্নায় তো আমি কামারি বড় ইননের ভিতরে নাই বন্ধ আমার বস চাললো একখান থেকে লোক মোর বসে যাবে একটা টাকা রাবালে আর বৈশাখী সাবধানে মিলে একটা লেখা যে লাগলো পুরো হালকে ধরে আর আমার একটা বয়স কাজে লাগবো পুরো হালকে ধরবো দুধের বেড়া মারি লাগবো করেন তাকে ওই তাহলে তো আমি তো ওই রাঞ্চার তৈরি আমার ক্ষতি হয়েছে না, আমার বয়সে ক্ষতি করছে আমি স্যার তৈরি বেড়ার একটা ভালো লাগে বেড়ান দুধে ভালো লাগে বেড়া তোর আয়ে আইলে ফারা ওই আমাদের বিছাতে যা তোর বয়সে বয়সে হারাইছে লগে লাগাল দেখো মহিষের খরচ কম, এই জন্য আপনি মহিষ আরো বেশি বেশি করে উঠাতে চাচ্ছেন আপনার খামারে। ওনারও একটা নতুন একটা খামার দিছে প্রকৃতি কি হয়েছে 8টা বস্তু হয়েছে। তো আপনার স্বপ্ন পূরণ হোক, আপনার কথা শুনে খুবই ভালো লাগলো। আমি বুঝতে পারছি আপনি একজন সফল খামারি। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আরটিভির পক্ষ থেকে জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষক এবং খামারিরা আধুনিক কৃষির বাইরে নয়, তারা অত্যাধুনিক কৃষি যন্ত্রপাতি ব্যবহার করে কৃষি পণ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দর্শক, এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে কৃষি সংবাদ। বৈশ্বিক উষ্ণতা বাড়ার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে, যা দেশের কৃষিক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। ঘূর্ণিঝড় আম্ফান পরবর্তী উপকূলীয় এলাকায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা কর্তৃক উদ্ভাবিত লবণ সহিঞ্চু উচ্চ ফলনশীল জাতের ধান বিনা ধান 8 ও 10 এবং বিনা বাদাম ও বিনা গম এক চাষে বাম্পার ফলন পাওয়া সম্ভব, যা দেশের অর্থনৈতিক ও খাদ্য নিরাপত্তার নিশ্চয়তার প্রত্যাশাও করছেন বিজ্ঞানীরা। আমফানের আঘাতে আমাদের উপকূলীয় এলাকায় যে ক্ষতি হয়েছে, বিশেষ করে এখানে বীজের একটা দুষ্প্রাপ্যতা ঘটবে, বীজের অভাব দেখা দিবে। সুতরাং আমাদের এই লবণ সহিষ্ণু জাত বিনা ধান 8 এবং 10 আমরা যদি কৃষক ভাইরা আমাদের কাছে চায় বা বীজ ব্যবসায়ীরা চায়, সেটি কিন্তু আমরা সরবরাহ করতে পারবো। বিশেষ করে বিএডিসির কাছে পর্যাপ্ত পরিমাণ বীজ আছে, তাদের কাছ থেকে বীজ নিতে পারবে। কৃষি সম্পদ অধিদপ্তরের কাছে বীজ আছে, কৃষক পর্যায়ে বীজ রয়ে গেছে এবং আমাদের বিভিন্ন উপকেন্দ্র 13টি উপকেন্দ্র রয়েছে এবং আমাদের হেডকোয়ার্টারেও বেশ বীজ আছে। আমরা মানসম্মত বীজ কিন্তু সরবরাহ করতে সক্ষম হব। জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের উচ্চতা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা। পরিবেশ বিষয়ক এক রিপোর্টে জানা যায় 2050 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 1 মিটার বাড়তে পারে, যার প্রভাবে প্রায় 3000 মিলিয়ন হেক্টর জমি স্থায়ীভাবে হারিয়ে যেতে পারে। এতে উৎপাদন কমে যেতে পারে 30 ভাগ। সিডর, আইলা, নার্গিসের পর সাম্প্রতিক আমফান ঘূর্ণিঝড়ে উপকূলীয় এলাকায় প্রায় 1150 কোটি টাকার ক্ষতি সাধিত হয়। জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের নোনা পানি কৃষি জমিতে প্রবেশ করায় আবাদি জমি ক্রমেই লবণাক্ত হয়ে পড়ার শস্যের আবাদ ব্যাহত হচ্ছে। লবণের পরিমাণ বেশি হওয়ায় ধান চাষ হয় না বললেই চলে, ফলে কৃষি উৎপাদন হুমকির মুখে পড়ে। বিনা বিজ্ঞানীরা নিরলস পরিশ্রম করে লবণাক্ত জমিতে ধান, গম, বাদাম সহ নানা ফসল উৎপাদনের লক্ষ্যে বেশ কয়েকটি উচ্চ ফলনশীল জাতের ধান উদ্ভাবন করেছে। এর মধ্যে বিনা 8 ও 10 এবং বিনা গম 1 ও বিনা বাদাম চাষ করা হলে বাম্পার ফলন পাওয়া সম্ভব হবে বলে মনে করেন এই বিজ্ঞানীরা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে আমরা বিনা চীনাবাদামের 5টি জাত উদ্ভাবন করেছি। বিনা চীনাবাদাম 5, 6, 7, 8 ও 9 এবং এই জাতগুলো 8 থেকে 10 ডিএস পার মিটার লবণাক্ততা সহ্য করতে পারে এবং 2 থেকে 2.5 টন ফলন দিতে পারে। এবং বিনা গম একটি জাত আছে, সেটিও লবণ সহিষ্ণু, 10 থেকে 12 ডিএস পার মিটার স্যালাইনটি সহ্য করতে পারে। আমরা দেখেছি যে হিসাব করে যে এই চীনাবাদাম আমরা প্রায় 2 লক্ষ হেক্টর জমিতে চাষ করতে পারবো এবং গম প্রায় 5 লক্ষ হেক্টর জমিতে চাষ করতে পারবো। সেখান থেকে আমরা চীনাবাদামের প্রায় 5 লক্ষ টন এবং গমের প্রায় 15 থেকে 20 লক্ষ টন অতিরিক্ত ফলন পাবো। লবণ সহিঞ্চু বিনা ধান, গম ও বাদামের জাতসমূহ হতে পারে উপকূলীয় অঞ্চলের দুর্গত মানুষের অর্থনৈতিক উন্নয়নের আশীর্বাদ, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন বিজ্ঞানীরা। হাওর অঞ্চলে গরু ছাগলের পাশাপাশি ব্যাপকভাবে মহিষ লালন পালন করতে দেখা যায়। নিকলী উপজেলার প্রায় প্রতিটি বাড়িতে 1-2টি মহিষ পালন করে থাকেন। আবার কেউ কেউ বাণিজ্যিকভাবেও মহিষের খামার গড়ে তুলেছেন, যেমনটি আমরা দেখলাম আজকের মহিষের খামারে।
তিনি বাণিজ্যিকভাবে মহিষের খামার গড়ে তুলেছেন এবং অনেক সফলতা অর্জন করেছেন। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি হুমায়রা জাহান, ছোঁয়া RTVর নিয়মিত আয়োজন কৃষি ও কৃষ্টি অনুষ্ঠান থেকে। আপনারা যারা সফল কৃষক এবং খামারি আছেন, আপনারা আপনাদের সফলতার গল্প তুলে ধরতে পারেন RTVর পর্দায় এই নাম্বারে 0187814077। আগামী পর্বে দেখা হবে অন্য কোনো এক সফল কৃষক বা খামারির সফলতার গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং RTVর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।